আমরা আজ আমরা আজকে কঠিনের প্রসারণের অবশিষ্ট অংশটুকু পড়ব। কঠিনের প্রসারণের অবশিষ্ট অংশটুকু বলতে আমি ঠিক কি বোঝাতে চাইছি একবার লক্ষ্য করো। এখানে কি লিখে রেখেছি? তাপমাত্রার সাথে ঘনত্বের পরিবর্তন। খেয়াল করো, এখানে একটা ঘনকাকার বস্তু রেখেছি। সেই ঘনকাকার বস্তু সম্পর্কে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে রাখি। কোনো কঠিন বস্তু বা যে কোনো বস্তু কেবলমাত্র উষ্ণতা পরিবর্তনের জন্য ভরের কোনরূপ পরিবর্তন ঘটে না। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার বাড়িতে রান্না করার জন্য যে হাঁড়ি কড়াগুলো আছে, শুধুমাত্র কড়াটার কথা ভাবো বা হাঁড়িটার যে কোনো পাত্রের কথাই ভাবো, মনে করো সেই পাত্রটা শীতল অবস্থায় অর্থাৎ উনুনে চাপানোর আগে ভর যা হবে তাকে যদি উনুনে চাপিয়ে দেওয়া হয়, চাপিয়ে দেওয়ার পর গরম করে নেওয়ার পর যদি ভর পরিমাপ করা হয়, তাহলে কি ভরটা আলাদা হয়ে যাবে? না, পাত্রকে গরম করলে তাদের আকার আকৃতির অর্থাৎ বিশেষত আয়তনের পরিবর্তন ঘটতে পারে, কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তুমি একবার ভাবো না, একটা 1 কেজির বাটখারা দিয়ে তুমি যদি কোনো ভর পরিমাপ করো শীতকালে, তাহলে যতটা জড় পদার্থকে তুমি পাবে, সেই একই বাটখারা দিয়ে গ্রীষ্মকালে একই পদার্থ পরিমাপ করলে তুমি ভরের বিচারে কি আলাদা পরিমাণ ওই পদার্থ পাবে? দু ক্ষেত্রেই পাবে একই পদার্থ। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো, উষ্ণতা পরিবর্তন যাই হোক, বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। ভরের যদি পরিবর্তন হতো, তাহলে আমি তো বলতাম যে বাবা 1 কেজি মাংস বাড়িতে রান্না করার জন্য এনেছেন, উষ্ণতা বাড়ানোর সাথে সাথে সে 1 কেজিটা 1.5 কেজি হয়ে গেল, কিংবা 1 কেজিটা কমে 1.25 কেজি হয়ে গেল, মানে 750 হয়ে গেল। এমনটা তো হয় না। ভরের পরিবর্তন উষ্ণতার জন্যে ঘটে না। তাহলে এটা মাথায় রেখে এগো। আমি এখানে একটা ঘনকাকার বস্তু নিয়েছি। T1 ডিগ্রি উষ্ণতায় আয়তন যার V1 এবং ঘনত্ব D1। তাহলে বস্তুর ভর কত? m = V1 D1, আয়তন ইন্টু ঘনত্ব। এটাই হলো ভরের সম্পর্ক, ক্লাস 9-এ পড়েছো। এখন ওই বস্তুটারই উষ্ণতা T1 থেকে বাড়িয়ে T2 করা হলো, ফলে আয়তন বেড়ে হলো V2 এবং ঘনত্বেরও পরিবর্তন হলো, মনে করিনি D2। কারণ আয়তন বাড়ছে, ভর স্থির। ভর আর আয়তনের গুণফল, মানে ঘনত্ব আর আয়তনের গুণফলই তো ভর। তাহলে আয়তন বাড়ছে, নিশ্চয়ই ঘনত্বকে কমতে হবে। সে যাই হোক, উষ্ণতা বেড়ে T2 হলো, আয়তন হয়ে গেল V2, আর ঘনত্ব সেই সময় হলো D2। তাহলে ভর কত বস্তুটার? ভর m = V2 × D2। এখন দেখো, উষ্ণতার পরিবর্তনে আয়তনের পরিবর্তনের এই রাশিমালাটা তুমি জেনেছো আগে। খেয়াল করো, V2 = V1 1 + গামা T2 - T1। এখানে গামাটা কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এবার এইখানে লক্ষ্য করো, V1 D1 = V2 D2। এই সম্পর্কে আমি কি ফেললাম? V2 এর মানটা বসিয়ে দিলাম। তাহলে ঘনত্বের সম্পর্কটা কি হলো? D1 = D2 1 + গামা T2 - T1। তুমি দুটোর মধ্যে একটা সামঞ্জস্য কিছু আছে কিনা লক্ষ্য করো। কিছুই নেই। এখানে D1 আর এখানে আছে V2। এটা যেন মাথায় থাকে। তোমাকে একটা কথা বলি, ঘনত্ব নির্ণয় করবার জন্য এটা হলো সব থেকে ভালো একটা পদ্ধতি। আমি তোমাকে বলে রাখি, ঘনত্ব নির্ণয়ের এইটা একেবারে নিখুঁত মান দেয়। কেউ কেউ এইটার বাইরে অন্যরকম ভাবে ভাবার চেষ্টা করে, সেটা লক্ষ্য করো। D2 = কি করেছি? D1 1 + গামা T2 - T1, মানে এটাকে এই D1 এর তলায় নিয়ে গেছি। শেষ পর্যন্ত কি এলো? D2 = D1 1 + গামা T2 - T1 টু দি পাওয়ার -1। এই যে এইটা D1 এর ওপরে গেলে কি হবে? এর মাথায় কিছু নেই, মানে 1 আছে পাওয়ার, তাহলে এখানে হলো -1। এবার একটা কথা মাথায় রেখো, গামার মানটা সর্বদা 1-এর থেকে ছোট। 1-এর থেকে ছোট এই কথাটার মানে হচ্ছে গামার অর্ডারটা কি পাবে? 10⁻⁶ বা এই জাতীয় কিছু।
এইবার লক্ষ্য করো, এখানে একটা বিষয় আমি লিখেছি যেটা তুমি পরবর্তীকালে পড়বে, দ্বিপদ উপপাদ্য বলে একটা বিষয় পড়বে, তারপর অসীম শ্রেণী বলে একটা বিষয় আছে, হয়তো কেউ কেউ তোমাদের অঙ্কের শিক্ষকের কাছে শিখে ফেলেছো বা পরে শিখবে। 1 + x⁻⁻1, তুমি 1 + x এর হোল স্কোয়ার তো জানো, কিন্তু x⁻⁻1, এই এক্স যদি 1 থেকে কম হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এর প্রমাণ তোমাকে আমি এখানে শেখাবো না বা বলবোও না, এটা তোমার অঙ্কের শিক্ষক শেখাবেন। এখন ভাবো, এক্স যদি ছোট হয় তাহলে তার স্কোয়ার কিউব আরো তো ছোট হবে। তা এখানে এই যে গামাটা, এটা তো খুব ক্ষুদ্র, কাজেই এর মাথায় -1 দিলে এই গোটাটাকে, এই গোটা জিনিসটাকে এক্স ভাবো, এ গামা ইন্টু T2 - T1। তুমি হয়তো বলবে স্যার T2 - T1টা তো বড় হতে পারে, কত হতে পারে এই উষ্ণতার পার্থক্য? 100 ডিগ্রি, 200 ডিগ্রি, 500 ডিগ্রি। আরে 500 × 10⁻⁻6, সেটা তো অনেক ছোট, যার ফলে 1 থেকে খুব ক্ষুদ্র হয়ে যাওয়ার ফলে এটাকেও যদি এই আকারে ভাঙা হয় তাহলে এখানেও এই গোটা পদটার স্কোয়ার আসবে, কিউব আসবে, তারপর আরো আসবে একদম অসীম পর্যন্ত, এইভাবেই হতে থাকবে। তাহলে এই পদগুলো হয়ে যাবে আরো ছোট। এই জন্যে আমরা স্কোয়ার মানে উচ্চতর ঘাতগুলোকে অগ্রাহ্য করে পাচ্ছি d2 = d1 1 - গামা T2 - T1। তাহলে এইখানে মাথায় রেখো, আমি এটা দিয়ে খুব বাধ্য না হলে অঙ্ক করতে নিষেধ করব, ঘনত্বের সম্পর্কটা। এবার নতুন একটা বিষয় আসছি, তাপীয় পীড়ন। লক্ষ্য করো, তাপীয় পীড়ন ঘটনাটা কি। তাপীয় পীড়নে ঢোকবার আগে সরাসরি চলে আসছি স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা তোমরা ক্লাস 9-এ পড়েছো, এখানটা বিষয়টা বুঝো। একটা অবলম্বন থেকে একটা লম্বা লোহার বা যে কোনো ধাতব দণ্ড, সরু সুষম, কথাটা মনে থাকবে তো, সুষম দণ্ড একটা প্রান্তকে বদ্ধ রেখে ঝুলিয়ে দেওয়া আছে। এখন দণ্ডটার দৈর্ঘ্য L1। এখন খেয়াল করো, এর মুক্ত প্রান্তে মানে একদম ফ্রি এন্ডে মুক্ত প্রান্তে যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a, সেই প্রান্তে এফ মানের প্রসার্য বল, প্রসার্য বলের কাজ কি, কোনো একটা দণ্ডকে টেনে বাড়ানো, প্রসার্য বল প্রয়োগ করছি। আমার হাতে দেখো একটা লোহার রড আছে, যেটাকে তোমরা অনেকেই চেনো। এর প্রান্তটাকে বন্ধ শক্ত করে এঁটে যদি আমি টানলে সেইভাবে টানা হচ্ছে আর কি, তাহলে কি হবে, সে খুব সামান্য পরিমাণে দৈর্ঘ্যে বেড়েছে। দৈর্ঘ্যে বাড়ার ফলে শেষ পর্যন্ত দৈর্ঘ্যটা দাঁড়িয়েছে L2। এবার স্থিতিস্থাপকতায় তুমি একটা বিষয় পড়েছিলে, ইয়াং গুণাঙ্ক। ইয়াং গুণাঙ্ক মানে কি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। পীড়ন মানে কি, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, আর বিকৃতি মানে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। দেখো, আমরা ইয়াং গুণাঙ্কে সেই বিষয়টাকে লিখেছি, কি লিখেছি একবার খেয়াল করো। অনুদৈর্ঘ্য পীড়ন মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, এই ঘটনাটা স্থিতিস্থাপকতা থেকে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি পরে বলছি। স্থিতিস্থাপকতায় একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল F/A, ওই যে প্রযুক্ত বলকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A দিয়ে ভাগ করে দিয়েছি। এবার দেখো দৈর্ঘ্যের বৃদ্ধি, দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা ছিল L1 হয়েছে L2, তার মানে L2 - L1, এই যে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এবার এই গোটা ঘটনাটাকে লিখেছি কেমন ভাবে খেয়াল করো। F/A সমান এই L2 - L1 বাই L1 ইন্টু y, দেখো এইটা। এখন এবার একটা নতুন বিষয় কি স্যার, এই যে দণ্ডটাকে আমি বল প্রয়োগে টেনে লম্বা করেছি। আচ্ছা, এবার মনে করো ওই দণ্ডটাকে বল প্রয়োগে টেনে লম্বা করা হবে না, তার মানে টেনে লম্বা করতে গিয়ে বল প্রয়োগ করতে হয়েছে। এখন ভাবো, ওই দণ্ডটা দুটো প্রান্ত আমি শক্ত করে এঁটে দিলাম, স্যার দৈর্ঘ্য ওই L1। এইবার টেনে বাড়ানোর পরিবর্তে যদি আমি একে গরম করি, গরম করে উষ্ণতা বাড়াতে থাকি, আর এই দণ্ড যদি দৈর্ঘ্যে বেড়ে, দেখো দুই পাশে শক্ত করে একটা অবলম্বন দিয়ে আটকে দিয়েছি। এইবার এই দণ্ডটাকে মানে এইটাকেই ধরো, আমার আঙুলের দুধারে ধরা, এবার এই মাঝখানটায় যদি আমি উত্তপ্ত করি তাহলে কি হবে, দণ্ডটা তো লম্বা হবে। আর আমি যদি লম্বা হতে না দিই, যদি আমি আঙুল শক্ত করে চেপে ধরতে পারি,
পারবো না, জানি গরম হবে, আঙুল পুড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। সে যাই হোক, যদি শক্ত করে ধরে রাখার পরও রাখতে চাই তাহলে কি হবে, এই প্রসারিত হতে চাইবে। প্রসারিত হতে চাইবার সময় দুই দিকে বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করে ঠেলতে চাইবে। তার মানে যে বল প্রয়োগ করে আমরা লম্বা করছিলাম, বল প্রয়োগে লম্বা করছিলাম, আর এখন কি হচ্ছে, তাপ প্রয়োগে লম্বা করছি, বল প্রয়োগ করছি না, কিন্তু লম্বা হতে বাধা দিচ্ছি। তাহলে কি হবে, করবে কি, সজোরে দুই প্রান্তে ঠেলবে, দুই প্রান্তটাকে অবলম্বনকে ঠেলবে। আচ্ছা, একবার মনে মনে কল্পনা করো, কোনো এক সময় ঠান্ডার কারণে তুমি গুটিসুটি মেরে শুয়ে আছো, এমন অঘরে ঘুমোচ্ছ যে তোমাকে জানতে না দিয়ে তুমি যতটা জায়গা দখল করে আছো সেই জায়গাটা নিয়ে একটা বাক্স তৈরি করে তার ভেতরে তোমায় পুরে দেওয়া হয়েছে। তুমি গুটিসুটি মেরে যতটা জায়গা নিয়েছো ততটা জায়গাতেই তোমাকে রেখে বাক্সে পুরে দেওয়া হয়েছে। হঠাৎ ঘুম ভাঙলো, তুমি ভাবলে এবার হাত পা ছড়িয়ে শুই। এবার হাত পা ছড়াতে গেলে কি হবে, বাক্সের দেয়ালগুলোকে তুমি হাতে পায়ে করে ঠেলবে, ঠেলে দূরে সরাতে চাইবে। দণ্ডটাও ঠিক তাই, প্রসারিত হতে গিয়ে দুপাশে ঠেলবে অবলম্বনকে। এইবার তাপীয় কারণে প্রসারণের সম্পর্কটা একবার লক্ষ্য করো, L2/L1 1 প্লাস আলফা T2 মাইনাস T1, এই আলফাটা। তাহলে এখন কি করেছি, এই L2-L1 এর জায়গায় এই আলফা T2 মাইনাস T1 বসিয়ে দিয়েছি। তার মানে দণ্ডটা যে বল তৈরি করবে, একক ক্ষেত্রফলে যে বলটা ক্রিয়া করবে তাপের কারণে, সেটাকে আমরা পীড়ন বলছি, ঠিক কথা, কিন্তু তাপ থেকে উৎপন্ন বলে তাপীয় পীড়ন। তার মানে এই দণ্ডটা উভয় দিকে প্রসারিত হয়ে গিয়ে এই অবলম্বনকে ঠেলে দূরে সরাতে চাইবে। স্যার, যদি আমি শীতল করতাম, আরে খুব স্বাভাবিক তো, শীতল করলে এটা তো সংকোচন হবে, তাহলে দণ্ড দুটোকে টেনে কাছে আনার চেষ্টা করবে। তাহলে মাথায় রাখবে, বল দুক্ষেত্রেই প্রয়োগ হবে, সে সংকোচন হোক অথবা প্রসারণ হোক। তাহলে শেষ পর্যন্ত তাপীয় পীড়নের সম্পর্কটা এলো এই F = Y ইন্টু আলফা T2 মাইনাস T1 ইন্টু A, অর্থাৎ এই এটা গুণ করে দিলে আমরা টোটাল বলটা পাবো। এবার একটা কথা বলি, এই তাপ কঠিনের প্রসারণ পড়তে গিয়ে অনেক ধরনের তুমি অঙ্ক পাবে, যেগুলো সবটুকু সিলেবাসের অংশ নয়। আমার কথা হলো, আমি যেটুকু বলছি তার বাইরে যাওয়ার দরকার নেই। অঙ্কের বিষয় এই জায়গায়, এর বাইরে আর যাওয়ার নেই। যতটুকু আমি পড়িয়েছি তার বাইরের কোনো শক্ত অঙ্ক করার দরকার নেই, আমি যেটুকু বলছি সেটাই শেখো। এরপর দেখো, ওই যে প্রসারণের কথাটা বললাম, তার প্রয়োগ দেখাচ্ছি। প্রয়োগ কোথায় আছে, মনে করো কোনো একটা বাড়ির একটা দেওয়াল হেলে গেছে। এমন তো হয়, বড় বড় হেরিটেজ ভবনগুলো, মানে ঐতিহাসিক বিল্ডিংগুলো বা কোনো সৌধগুলো, তার কোনো দেওয়ালে ফাটল ধরেছে, ধরো 200 বছর 400 বছরের পুরনো কোনো বাড়ি বা কোনো মন্দির মসজিদ, সে যাই হোক না কেন। এখন দেওয়ালটা যদি ভেঙে পড়ে যাবার মতো হয়, সেটাকে তো আর বদলানো যায় না। তখন করা হয় কি, দেখো, শক্ত দেওয়ালে একটা ছিদ্র করা হয়, আর যে দেওয়ালটা ফাটল ধরেছে সেখানে একটা ছিদ্র করা হয়, দিয়ে একটা রড ওই ছিদ্র দিয়ে গলিয়ে দেওয়া হয়। এইবার এই শক্ত দেওয়ালের কাছে দুই দিকে নাট দিয়ে শক্ত করে এঁটে দেওয়া হয় ওই রডটাকে। আর উল্টো দিকে যে ফাটা দেওয়াল, এই দেওয়ালেও একটা নাট থাকে। এবার করা হয় কি জানো, এখানে তাপ দেওয়া হয়, তাহলে এই রডটাও তো গরম হবে। আচ্ছা, গরম হলে এই শক্ত দেওয়ালের ভেদ করে বাইরে বেরোতে পারে না, তাহলে তার এখন উপায়, যদি এই রডটাকে এদিকে বের হতে না দিই, তাহলে রডটা তখন এই হেলে পড়া দেওয়াল দিয়ে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে। যত বাইরের দিকে যাবে, নাটটা দেওয়াল থেকে সরে যাবে, নাটটাকে আরো পেঁচ দিয়ে তত দেওয়ালের দিকে আটকে দাও। এইভাবে প্রক্রিয়াটা বেশ কয়েকবার করার পর এই বাতিটাকে সরিয়ে নেওয়া হবে। এবার বাতিটাকে সরিয়ে নিয়ে এই রডটাকে শীতল করতে দেওয়া হবে। শীতল করতে দিলেই তখন কি হবে, রডটা সংকুচিত হয়ে প্রবল বল প্রয়োগ করবে এই ভাঙা দেওয়ালটার উপর, ফলে ভাঙা দেওয়ালটাকে টেনে সোজা করে দেবে। এই ঘটনাটা অনেক অঙ্ক কোষে প্রয়োগ করা হয়ে থাকে তাপীয় পীড়নকে। এবার কতগুলো বিষয় বলি। দ্বিধাতবপাত। দ্বিধাতবপাত বলতে আর কিছুই নয়, এ একটা মেটেরিয়াল আর বি একটা মেটেরিয়াল, দুটো মেটেরিয়ালের দৈর্ঘ্য এক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও এক। আমি পুরোটা দেখাইনি। এই দুটো ধাতব পাত, এই যে কালো কালো অংশগুলো দেখছো, এগুলোকে বলা হয় রিভেট করা, শক্ত করে এঁটে দেওয়া হয়েছে।
আর ধাতব পদার্থের প্রথম উপাদানটা এ আর দ্বিতীয় উপাদানটা বি। যেমন হয় তোমাদের বইয়েতে দেখবে, উদাহরণে দেখবে লেখা আছে পিতল এবং লোহা, বা পিতল আর ইস্পাত। কেউ কোনো বইয়েতে লেখা আছে ইনভার আর তামা ইত্যাদি। এই দুটো বস্তুকে শক্ত করে এঁটে দেওয়া হয়েছে। এখন উত্তপ্ত করলে কি হবে না, এদের তাপীয় প্রসারণটা ভিন্ন। যে বেশি প্রসারিত হবে সে থাকবে বাইরের দিকে, কারণ বৃত্তচাপের আকারে বাঁকালে তুমি লক্ষ্য করো বাইরের বৃত্তচাপটার দৈর্ঘ্য বেশি হয় ভিতরেরটার তুলনায়। তার মানে যে বস্তুটা বা যে উপাদানটার প্রসারণ গুণাঙ্ক বেশি সে বাইরের দিকে বাঁকবে, আর যার কম সে ভেতরের দিকে। এখন তো তোমায় বলতেই পারি, আচ্ছা সংকোচন করলে কি হবে? সংকোচন করলে যে বেশি বাঁকছে তার সংকোচনও বেশি হবে, আর যে বাইরে আছে বি তার সংকোচন তুলনায় কম হবে। তার ফলে যেভাবে এখন বেঁকেছে উষ্ণতা বাড়ালে উষ্ণতা হ্রাস করলে ঠিক তার উল্টোটা হয়ে যাবে। এই ধরনের জিনিসের ব্যবহার কোথায় আছে খেয়াল করো। আমি তো একটা বিষয় লিখেছি থার্মোস্ট্যাটে, এই রকম ভাবেও ব্যবহার করা হয়। কি করা হয়, এখানে আছে একটা ব্যাটারির সঙ্গে এখানে বস্তুকে উত্তপ্ত করতে পারে এই ধরনের একটা যন্ত্র লাগানো আছে, আর সেই তাপ সরাসরি ওই দ্বিধাতব পাতে এসে পড়ছে। আর এই দেখো এ অংশটায় তারটা এইভাবে ঠেকে আছে। এবার ভাবো তাপ উত্তপ্ত হয়েছে, এইখানটার অংশের প্রসারণটা বেশি, যেটা ব্রাউন করা আছে, আর গ্রে অংশের প্রসারণ তুলনায় কম। ফলে সেই অংশটা বাঁক নিচ্ছে। বাঁক নিলে দেখো এই অংশটা যেটা হয়ে আছে সেটা কি হচ্ছে, আস্তে আস্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। থার্মোস্ট্যাট হলো এমন একটা যন্ত্র, এবার ধরো না এইবার সংযোগ না থাকলে এই তারটায় আর তাপ উৎপন্ন হবে না, ফলে এ তাপ না পেয়ে শীতল হবে, আবার সোজা হবে, আবার সংযুক্ত হবে, আবার ও বাঁকতে আরম্ভ করবে। এই কাণ্ডটি ঘটানো হয়। এখানে আর একটা বিশেষ বিষয় আমি বলেছি, ধাতব স্কেলের প্রসারণজনিত ত্রুটি। আমার তো এটা প্লাস্টিক স্কেল, অনেক ধাতব স্কেল তোমরা ব্যবহার করো, স্টিলের তৈরি স্কেল। এই স্কেলগুলোর একটা অসুবিধা আছে। অসুবিধা কি আছে, শীতকালে এই ঘরটা 1 সেন্টিমিটার বলতে যতটা, গ্রীষ্মকালেও কি তাই থাকবে? তার মানে শীতকালে এই ঘরের দৈর্ঘ্য যা, গ্রীষ্মকালে ঘরের দৈর্ঘ্য যা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ থেকে যায়। তুমি আমাদের এখানকার কথাই ভাবো, আমাদের এখানে শীতকালে কি রকম ধরনের টেম্পারেচার হতে পারে? শীতকালে খুব ঠান্ডা পড়লে 11 ডিগ্রি 12 ডিগ্রি, আবার গ্রীষ্মকালে প্রচুর গরম পড়লে 39 ডিগ্রি। তা তুমি ভাবো 11 থেকে বা 12 থেকে 39, এই যে 27 ডিগ্রির তফাৎ, তার ফলে এই 1 সেন্টিমিটারের দৈর্ঘ্য ধাতব স্কেলে 1 থাকবে কি? তুমি যেটা তোমার ব্যাগে রেখে দিয়েছো স্কেল, তার কথাই ভাবো। তো সেই স্কেল দিয়ে যদি কোনো ত্রুটি হয় পরিমাপ করতে গিয়ে, দেখো ঘরগুলো কিন্তু বেড়ে গেছে, উষ্ণ করলে ঘরগুলো বাড়বে। তুমি তো বলতেই পারো স্যার তাহলে ঠান্ডা করলে কি হবে? একই ধরনের কথা, ঘরগুলো ছোট হয়ে যাবে। তার মানে ঘরগুলো যদি বেড়ে যায় তাহলে তুমি সঠিকভাবে যে দৈর্ঘ্যটা মাপছো সেটা প্রকৃত দৈর্ঘ্য নয়। প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা সেটা তুমি যেটা, এই ধরো ঘরগুলো বেড়ে গেছে, এই অবস্থায় গরমকালে ধরে নাও এই স্কেলটা দিয়ে তুমি যে দৈর্ঘ্য মাপবে সেটা হবে কি প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা, যেটা মেপে তুমি পাবে তা অপেক্ষা দৈর্ঘ্যটা বড়। আবার ঘর ছোট হয়ে গেলে কি হবে, যে দৈর্ঘ্যটা তুমি মেপে পাবে প্রকৃত দৈর্ঘ্য সেটা অপেক্ষা ছোট। আচ্ছা স্যার কি করে হয়? আচ্ছা একটা অঙ্ক দিয়ে বোঝা যাক। অঙ্কটা কি আছে দেখো, একটি ইস্পাত নির্মিত স্কেল 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পাঠ দেয়। তার মানেটা কি, এই স্কেলটা যখন তৈরি হয়, এটা আমার প্লাস্টিক স্কেল, এটাকে আমি দিয়ে বোঝাতে বাধ্য হচ্ছি, আমার কাছে এই মুহূর্তে ধাতব স্কেল নেই। তুমি জানো এটাকে নিয়ে গোলমাল করো না। তোমার ধাতব স্কেলের এই যে ঘরগুলোকে কাটা হয়েছে না, এটাকে বলা হয় অংশাঙ্কন করা। এই স্কেলিং যখন করা হয়, ধরো 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই যে দুটো ছোট ছোট ঘরগুলো, তার যে দূরত্ব সেটা সঠিক ছিল 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এখন স্কেলটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা মাপবে সেটা দিয়ে সঠিক মাপ পাবে, কিন্তু তুমি করলে কি 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেই মাপটা যেটা দেখলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তুমি মাপ স্কেলটা ব্যবহার করলে, আর মাপলে কি একটা কোনো লাঠি বা দণ্ড যার দৈর্ঘ্য পেলে 100 সেমি। তাহলে সেটা কি যেটা মেপে পেলে, তুমি দেখো ভাবো এই স্কেলটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা সঠিক, তুমি 20 ডিগ্রিতে মাপছো, ঘরগুলো বেড়ে গেছে।
এখন এই বেড়ে যাওয়া স্কেলটা দিয়ে যদি 100 সেমি মাপো, তাহলে তুমি কি সত্যিই 100 সেমি পেলে? কারণ ঘর তো বেড়ে গেছে, দণ্ড যদি নাই বাড়ে, ঘরটা তো বেড়ে গেছে, তার মানে যতটাতে 1 সেমি হওয়ার কথা তার থেকে বেশিতে 1 সেমি হচ্ছে। তাহলে এই মাপ নিয়ে যদি 100 সেমি মাপো, তাহলে কি হবে? মাপটা সত্যি মাপ অপেক্ষা তুমি যেটা পাচ্ছ, সত্যি মাপ অপেক্ষা এই মাপটা কম। তাহলে সঠিক মাপটা কি কি করা হয়েছে দেখো। স্কেল যেটা 100 সেমি মাপ দিচ্ছে সেটা সত্যি সত্যি 100 সেমি কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্কেল 10 দণ্ডটার দৈর্ঘ্য 100 সেমি দিচ্ছে। তো আরেকবার, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্কেল 100 সেমি দিচ্ছে। তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 সেমিটা সত্যি সত্যি 100 সেমি কখন? নিশ্চয়ই 5 ডিগ্রিতে। ওই জন্য করেছি কি, প্রাথমিক দৈর্ঘ্য 100 সেমি, প্রাথমিক উষ্ণতা 5 ডিগ্রি, তার মানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে স্কেল 100 সেমি যেটা দেখাচ্ছে সেটা সত্যি সত্যি 100 সেমি, কিন্তু তুমি মাপছো কোথায়? 20 ডিগ্রিতে। তাহলে 20 ডিগ্রিতে মাপ কত? এই যে এই ফর্মুলা ফেললে অনায়াসে তুমি দেখবে এখানে দৈর্ঘ্য বৃদ্ধিটা বার করেছি, অঙ্কে দৈর্ঘ্য বৃদ্ধি বার করতে পেরেছিল, আর তারপর এই মাপটা, তার মানে এতটুকু বৃদ্ধি হয়েছে। এবার কথা বলি তাপীয় প্রসারণের ব্যবহার কোথায়। একটু দৈর্ঘ্যটা বড় হবে ভিডিওটার। তাপীয় প্রসারণের ব্যবহার কোথায়? দেখো, একটা বোতলের মুখে ছিপি এঁটে গেছে, বোতলটা কাচের আর ছিপিটা ধাতব, এঁটে গেছে, খুলতে পারছি না। অনেক সময় দেখবে মাকে এই ছিপিটার উপরে গরম জল ঢাললে কি হবে? প্রসারিত হবে, আর এটা বোতলটা থেকে খুলে বেরিয়ে আসবে, খুব সহজে প্যাঁচটা খোলা যাবে। কিন্তু ভাবো তো, ছিপিটা যদি এই বোতলের মুখে থাকতো তাহলে তুমি কি করতে? তাহলে কিন্তু তুমি যদি প্রসারণ করতে, বোতলটা ফেটে যেত, আরো শক্ত হয়ে এঁটে যেত। তাহলে উপায়? তখন শীতল করা। প্রসারণকে কিভাবে ব্যবহার করবে দেখো। রেলপথের ফিস প্লেটের কথা তো তোমরা জানো। এই যে ট্রেনের লাইনের উপর ট্রেনের চলার ফলে, ঘর্ষণের ফলে, আবার আমাদের এখানকার যে উষ্ণতা, তার কারণে রেল লাইনের যে প্রসারণ ঘটে, তখন সেই প্রসারণটার জন্যে যাতে রেল লাইন বেঁকে না যায় তার জন্য এই ফাঁকটা রাখা হয়। এটা নতুন করে বলার কিছু নেই। এবার চলে আসছি তোমায় রেল লাইনের কিছু ঘটনাগুলো বোঝাতে। যেমন সেতুর ব্যাপারটা কি খেয়াল করো। এই যে সেতুগুলো আছে দুটো স্তম্ভের মাঝখানে, এখানে দেখো একটা ছোট্ট চাকা আছে। অনেক সময় হয় কি, কোনো একটা সেতু যখন তৈরি করা হয়, সেতুগুলোর তলায় এই রকম জায়গায় চাকা রাখা হয়। আর এখানে ধরো আটা আছে, কারণ সেতুগুলো তো কংক্রিটের তৈরি হয়, লোহা টোহা দিয়ে। তাপের কারণে এদেরও প্রসারণ হয়, এদের প্রসারণের সুযোগ দিতে হয়। তোমরা যারা চাপাডাঙ্গা, দেউলপাড়া ইত্যাদি অঞ্চলের ওই দামোদর নদের উপর সেতুটা দেখেছো, দেখবে সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে সেতুটা এরকম ভাবে কাটা আছে, এবং এই কাটা অংশগুলো লোহার পাত দিয়ে মোড়া। কেন বলো তো? না, এই তাপীয় প্রসারণের সুযোগটা করে দেওয়া হয় এই রকম জায়গায়। আর একটা কথা বলি, আমরা তাপীয় প্রসারণে ঘটনাটাকে ব্যবহার করি সুন্দরভাবে ঢালাইয়ের ক্ষেত্রে। একবার ভেবে দেখো দেখি, ঢালাই যখন হয় সেখানে কেবল লোহার তৈরি রড দেওয়া হয়, আচ্ছা অন্য ধাতুর ব্যবহার করা হয় না কেন? কারণ কংক্রিট আর লোহা, এদের দুজনেরই দিয়ে দৈর্ঘ্যের প্রসারণের হারটা প্রায় একই। উষ্ণতার কারণে যদি লোহাটা কংক্রিটের তুলনায় বেশি প্রসারিত হতো, তাহলে কংক্রিট ফাটিয়ে বার করে দিত, কিংবা কম প্রসারিত হলে সেটা আলগা হয়ে যেত। সেটা হয় না। আর একটা জিনিস, কাঁচ, তার মধ্যে প্ল্যাটিনামের তারকে ভালোভাবে সিল করা যায়, তামার তৈরি তারকে সিল করা যায় না। এর কারণ হচ্ছে কাঁচ আর প্ল্যাটিনাম এদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা প্রায় কাছাকাছি, তামার তা নয়। তামার প্রসারণ গুণাঙ্কটা অনেক বেশি। এখন তামাকে যদি আমরা কাচের মধ্যে সিল করি, যেমন এই পেনটা আছে, রিফিলটা আছে বডিটার ভেতরে, তেমনই যদি কাচের মধ্যে তামার তারকে গরম অবস্থায় রেখে সিল করি, তাহলে শীতল হলে সংকুচিত হবে বেশি পরিমাণে, ফলে সিল থেকে আলগা হয়ে যাবে, কিংবা উত্তপ্ত করলে কাচের তুলনায় বেশি প্রসারিত হবে, ফলে সিলটাকে ফাটিয়ে দেবে। এই জন্য কাচে প্ল্যাটিনামের তারকে সিল করা গেলেও তামার তারকে যায় না। এখানে একটা বিষয় দেখেছি, এখন আর নেই, গরুর গাড়ির চাকায় কিভাবে বের পরানো হয়।
দেখো বেডটা হচ্ছে একটা রিং। এই রিংটাকে এই চাকায় পরানোর যখন হয়, এই রিংটার যে ব্যাস তার তুলনায় গরুর গাড়ির চাকার ব্যাস যথেষ্ট বেশি। এই রিংটাকে আগে উত্তপ্ত করে এর পরিধিটাকে বাড়িয়ে ফেলা হয়, এই পরিধিটা চাকার পরিধির সমান বা তার থেকে বেশি করা হয়। তারপর এই রিংটাকে এই চাকার উপর বসিয়ে শীতল করা হয়, করলে এটা শক্তভাবে চাকার গায়ে এঁটে যায়। প্রসারণের অনেক বিষয় আছে। আচ্ছা, পেন্ডুলাম সংক্রান্ত অঙ্কও দেখবে তোমাদের বইয়েতে আছে। আমি বলবো পেন্ডুলাম সংক্রান্ত অঙ্ক না করার কথা, কারণ এই বিষয়টা আমরা একেবারে শেষের দিকে যদি প্রয়োজন হয় আলোচনা করব, যখন সরল দোলগতি পড়ব। এবার এখানে একটা কথা আছে, পুরু কাচের পাত্রে গরম জল ঢাললে কি হবে? কাচ তাপের কুপরিবাহী। পুরু কাচের পাত্রে গরম জল ঢাললে ভেতরের দিকের তাপের কারণে প্রসারণ যা হবে, বাইরের দেয়ালগুলোর প্রসারণ তত দ্রুত হবে না। এই অসম প্রসারণের জন্যেই কাচের পাত্র ফেটে যায়। এরকম প্রসারণ, তাপীয় প্রসারণ সংক্রান্ত বিষয় আরো অনেকই আছে, বিভিন্ন ধরনের উদাহরণ। তোমাকে একটা কথা বলি, আমি যেটুকু বললাম তার বাইরে কিছু পড়ার দরকার নেই, সিলেবাসে অতটা বেশি নেই, আর আমাদের অনেক সময় পড়া কিছু বাড়তি পড়া হয়ে যায়। আমি অঙ্ক এর সাথে সাথে পাঠিয়ে দিচ্ছি, সেইটুকু করো, সামনের দিন তরলের প্রসারণ ধরবো।